চলুন আজ কথা বলা যাক এমন একটা প্ল্যাটফর্ম নিয়ে যা আমাদের ডিজিটাল দুনিয়াকে চিরদিনের জন্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এর নাম OpenHuman.ai। আসুন একটু গভীরে গিয়ে দেখি কিভাবে এটা ডিজিটাল মানুষের জন্য একটা নতুন দিগন্ত খুলে দিতে চলেছে। আমরা তো দেখছি এআই কত কিছুই না করে ফেলছে, তাই না? কিন্তু এখনও মনে হয় কোথাও একটা বড়সড় ফাঁক রয়ে গেছে। কিন্তু সেটা ঠিক কি, যার জন্য ডিজিটাল চরিত্রগুলো এখনও পুরোপুরি জীবন্ত হয়ে ওঠেনি? দেখুন, ব্রেন বা বুদ্ধির দিকটা তো প্রায় সমাধান হয়েই গেছে। চ্যাট জিপিটি বা জেমিনির মতো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো তো আছেই। মানে ডিজিটাল হিউম্যানদের এখন আর বোকা বলা যাবে না, একদমই না। তারপর ধরুন গলার স্বর। 11 ল্যাবসের মতো কোম্পানিগুলো এমন সব ভয়েস তৈরি করছে যা শুনলে মনেই হয় না কোনো মেশিন কথা বলছে, একদম মানুষের মতো আবেগ দিয়ে কথা বলতে পারে। আর চেহারার কথাই যদি বলি, তাহলে তো কথাই নেই। কম্পিউটার গ্রাফিক্স, বিশেষ করে মেটাহিউম্যানের মতো টুল ব্যবহার করে একেবারে জীবন্ত ফটোরিয়ালিস্টিক ডিজিটাল ফেস তৈরি করা যাচ্ছে, তাও আবার রিয়েল টাইমে। তো ব্রেন আছে, ভয়েস আছে, এমনকি মুখও আছে। তাহলে সমস্যাটা কোথায়? সবকিছু থাকার পরেও কেন ডিজিটাল চরিত্রগুলো এখনও পুরোপুরি জীবন্ত মনে হয় না? চলুন সেই আসল বাধাটা খুঁজে বের করা যাক। আসল সমস্যাটা হলো অঙ্গভঙ্গি। মানে কথা বলার সময় আমাদের যে স্বাভাবিক হাসি, হাত নাড়ানো বা অবাক হওয়ার ভঙ্গি, এই নন ভার্বাল কমিউনিকেশনটাই কিন্তু একটা চরিত্রকে প্রাণ দেয়। আর ঠিক এই জায়গাতেই একটা বড় ঘাটতি রয়ে গেছে। ব্যাপারটা এত কঠিন কেন, তাই না? কারণটা হলো আমাদের কথা আর অঙ্গভঙ্গির মধ্যে কিন্তু কোনো সরল সম্পর্ক নেই। ধরুন একই কথা, আপনি যখন আনন্দের সাথে বলছেন আপনার শরীর একভাবে সাড়া দেবে, আবার দুঃখের সাথে বললে ঠিক তার উল্টো। এই জটিল জিনিসটা মোশন ক্যাপচার দিয়ে রিয়েল টাইমে করাটা প্রায় অসম্ভব আর অনেক ব্যয়বহুল। আর এর ফল কি? বেশিরভাগ ডিজিটাল অ্যাভাটারকেই কেমন যেন প্রাণহীন রোবটের মতো লাগে, তাই? আর ঠিক এই বিশাল চ্যালেঞ্জটাকেই সমাধান করতে এগিয়ে এসছে OpenHuman.ai। ওরা নিজেদের বলছে সত্তার জন্য একটি অ্যাপ স্টোর। ইন্টারেস্টিং, তাই না? ব্যাপারটা একটু ভাবুন, যেমন করে আমরা অ্যাপেলের অ্যাপ স্টোর থেকে অ্যাপস নামাই, ঠিক তেমনই একটা জায়গা, কিন্তু সেখানে অ্যাপসের বদলে আছে বিভিন্ন ডিজিটাল মানুষ, যাদের প্রত্যেকের নিজস্ব ব্যক্তিত্ব আছে, স্মৃতি আছে। যে কেউ তার পছন্দ মতো একজন ডিজিটাল সঙ্গী বা অ্যাসিস্ট্যান্ট বেছে নিতে পারবে। আচ্ছা, এই টেবিলটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখুন, একদিকে আছে Character.ai, যার এআই ব্রেনটা দারুণ। অন্যদিকে আছে মেটাহিউম্যান, যেটা 3D চেহারার জন্য বিখ্যাত। OpenHuman.ai কি করেছে? ওরা এই দুটোকেই এক করেছে, কিন্তু আসল চমকটা অন্য জায়গায়। প্রথমত, এইটা একটা মার্কেট প্লেস, মানে ক্রিয়েটররা এখানে তাদের তৈরি ডিজিটাল হিউম্যান বিক্রি করে আয় করতে পারবেন। আর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এটা সব ডিভাইসে একই কথোপকথন চালিয়ে যেতে পারে। এই দুটো ফিচারই একে বাকিদের থেকে একেবারে আলাদা করে দিয়েছে। তো চলুন প্রথমে প্ল্যাটফর্মটার একটা দিক দেখি। মানে যারা ডিজিটাল মানুষ তৈরি করবেন সেই ক্রিয়েটরদের জন্য এখানে কি কি থাকছে। ক্রিয়েটরদের জন্য তাদের মূল মন্ত্রটা কিন্তু দারুণ। একবার তৈরি করুন, সব জায়গায় বিক্রি করুন, আর আয় করুন 70%। মানে ক্রিয়েটরদের আসল কাজ হবে ক্রিয়েটিভিটি, টেকনিক্যাল দিকগুলো প্ল্যাটফর্মই সামলে নেবে। আর আয়ের ভাগাভাগিটা দেখুন, মোট আয়ের 70%ই সরাসরি ক্রিয়েটরদের কাছে যাচ্ছে। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এই মডেলটা নিশ্চিতভাবেই অনেক নতুন প্রতিভাবান ক্রিয়েটরকে এই প্ল্যাটফর্মে কাজ করতে উৎসাহ দেবে। তাহলে একজন ক্রিয়েটরকে ঠিক কি করতে হবে? কাজটা কিন্তু বেশ সহজ। মূলত 4টে জিনিস দিতে হবে। ডিজিটাল মানুষটার পার্সোনালিটি বা ব্যক্তিত্ব, তার 3D চেহারা, তার আচরণ কেমন হবে, আর সবশেষে তার দাম কত হবে। সেটা ফ্রিও হতে পারে, আবার সাবস্ক্রিপশন মডেলও হতে পারে। বাকি সব টেকনিক্যাল বিষয়, ওটা প্ল্যাটফর্মের দায়িত্ব। আর সবচেয়ে বড় সুবিধা হলো, ক্রিয়েটরদের শুরু করার জন্য যা যা দরকার তার প্রায় সব কিছুই OpenHuman বিনামূল্যে দিয়ে দিচ্ছে। 3D টেমপ্লেট থেকে শুরু করে ওয়েব বেসড এডিটর, টেস্টিং এনভায়রনমেন্ট সবই আছে। এর ফলে যার কাছে হয়তো বিশাল বাজেট নেই, সেও কিন্তু সহজেই ডিজিটাল হিউম্যান তৈরি করতে পারবে। আচ্ছা, ক্রিয়েটরদের কথা তো হলো, এবার চলুন মুদ্রার অপর পিঠটা দেখি। মানে আমরা যারা ব্যবহারকারী, আমাদের অভিজ্ঞতাটা কেমন হবে, আর এর সবচেয়ে আকর্ষণীয় ফিচারটাই বাকি। ব্যবহারকারীদের জন্য ওদের মূল আইডিয়াটা হলো একজনই সহকারী, আপনি যেখানেই যান। মানে ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট সবসময় সাথে থাকবে, সেটা যে ডিভাইসই ব্যবহার করা হোক না কেন। এর পেছনের আসল ম্যাজিকটা হলো ক্রস ডিভাইস কনটেক্সট সিঙ্ক্রোনাইজেশন। একটু কঠিন শোনালো? সহজ করে বললে, ডিজিটাল সহকারীর একটাই মেমোরি থাকবে, যা সব ডিভাইসে সিঙ্ক করা। মানে ল্যাপটপে যে কথা বলে শেষ করা হয়েছে, গাড়িতে বসে ঠিক সেখান থেকেই আবার কথা শুরু করা যাবে। কিছুই হারাবে না, কিছুই ভোলা যাবে না। এই ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরুন এআমি নামে একজন ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট আছে।
সকালে ঘুম থেকে উঠে স্মার্ট আয়নায় তাকে দেখা গেল সে ব্রেকফাস্টের আইডিয়া দিল। এরপর গাড়িতে উঠতেই সে ট্রাফিকের খবর দিল। অফিসে ডেস্কটপে সে দিনের কাজগুলো মনে করিয়ে দিল। এমনকি বিকেলে সুপারমার্কেটের কিসকেও সে শপিং লিস্টটা দেখিয়ে দিল। ভাবুন তো, একই অ্যামি, একটাই স্মৃতি, কিন্তু সে আছে প্রত্যেকটা ডিভাইসে। আর এই অসাধারণ অভিজ্ঞতাটা সম্ভব হচ্ছে কারণ প্ল্যাটফর্মটা প্রায় সব ধরনের ডিভাইস সাপোর্ট করে। ডেস্কটপ, মোবাইল, ওয়েব ব্রাউজার থেকে শুরু করে স্মার্ট ফ্রিজ, গাড়ির ডিসপ্লে, এমনকি শপিং মলের কিওস্ক পর্যন্ত ডিজিটাল সঙ্গী আক্ষরিক অর্থেই সব জায়গায় সাথে থাকতে পারে। তো এই সব কিছু শেষে প্রশ্ন আসে, এই প্রযুক্তির ভবিষ্যৎটা কি? এর আসল লক্ষ্যটা ঠিক কোথায়? এখানে একটা বেশ শক্তিশালী ভবিষ্যৎবাণী করা হয়েছে। বলা হচ্ছে আজ থেকে 10 বছর পর মানুষ আর আলাদা আলাদা অ্যাপস ব্যবহার করবে না, তারা সরাসরি সত্তা বা বিইংসের সাথে কথা বলবে। মানে অ্যাপ খোলার বদলে আমরা হয়তো আমাদের ডিজিটাল অ্যাসিস্ট্যান্টকেই বলবো কাজটা করে দিতে। তার মানে OpenHuman.ai শুধু ডিজিটাল মানুষদের জন্য একটা অ্যাপ স্টোর হয়ে থাকতে চায় না, তাদের লক্ষ্য আরও বড়। তারা বুদ্ধিমান আর ইন্টারঅ্যাক্টিভ এআই সত্তার যে নতুন অর্থনীতি তৈরি হতে চলেছে তার জন্য একটা অপারেটিং সিস্টেম হয়ে উঠতে চায়। মানে পুরো ইকোসিস্টেমটাই চলবে তাদের প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে। এই পুরো আলোচনাটা চলুন একটা প্রশ্ন দিয়ে শেষ করা যাক। একবার ভাবুন তো, যদি সুযোগ থাকত নিজের মতো করে একটা ডিজিটাল সত্তা ডিজাইন করার, তাহলে সেটা কেমন হতো? সে কে হতো? কি পারত? সম্ভাবনাগুলো কিন্তু সত্যি অসীম।